ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে এই ট্রান্সশিপমেন্ট বাতিলের পেছনে বাংলাদেশেরও কিছু কারণ খতিয়ে দেখা দরকার। মানে তিনি এরকমটাই যে বোঝা যাচ্ছে যে তিনি বিভিন্ন গণমাধ্যমের খবরেও পড়ে যা মনে হচ্ছে যে তিনি মিন করছেন বাংলাদেশেরই কিছু কারণ আছে যার কারণে, মানে কিছু ঘটনা আছে যার কারণে ট্রান্সশিপমেন্টটা বাতিল হয়েছে। যদিও কি ঘটনা সেটি তিনি ব্যাখ্যা করেন নাই। আপনি আসলে এই বক্তব্যকে কিভাবে বিশ্লেষণ করেন? যেটা ভারত থেকে ব্যাখ্যাও জেসওয়াল বলেননি, কিন্তু অন্যরা ব্যাখ্যা দিয়েছে যে হুম। এই ট্রান্সশিপমেন্ট এয়ার কার্গোর ব্যাপারটা এসেছে, সি কার্গোর ব্যাপারটা এসেছে, যে ভারতের আম, যারা এক্সপোর্টার তাদের কাছ থেকে অনেকদিন ধরে এটা একটা আপত্তির জায়গা ছিল, এবং এখানে জটলা পাকিয়ে যেত, তাদের তাদের মানে নিজেদের শিপমেন্টে বিলম্ব হতো। সো ইট ওয়াজ জাস্ট গিভেন টু বাংলাদেশ একটা গুডউইল জেস্টার হিসাবে। এখন সরিয়ে ফেলা হয়েছে প্রথম জিওআই বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্টেটমেন্টটা এসেছিল। তো ফাইন। তাহলে তো জটলাটা নতুন করে তো তৈরি হয়নি, মানে টাইমিংটা খুব ক্রিটিক্যাল। কোন হুম। টাইমিং এ তারা ভারত এই জিনিসটা আনলো? তো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে দেখেন ওনারা যে ইস্যুস গুলো বারবার রেজ করছেন, তার মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন, যেটা ব্যাখ্যা এখন একটু আগে হুমায়ুন ভাই দিলেনও, আপনিও প্রশ্ন করেছেন প্রফেসর ইউনূসের ওই বক্তব্যটা, একটা মানে দ্য ওয়ে ইট ওয়াজ পিকড আপ বাই ইন্ডিয়া, মানে সেই জায়গা সেটা খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট ছিল। ও। আরেকটা হলো তারা এই যে দেখছে যে হ্যাঁ, পাকিস্তানের সাথে আমরা ওয়ার্ম আপ করছি, দেন তারা মাইনরিটিস ইস্যুস গুলো ধরছে, চায়নার সাথে আমরা ওয়ার্ম আপ করছি। আমার মনে হয় কি এই জিনিসগুলোকে ঠিক তার মানে এটা মানে ভারতের কাছে ঠিক এই মুহূর্তে এগুলো ডিফিকাল্ট হচ্ছে এবসর্ব করে নেওয়াটা। সেটাও আমার মনে হচ্ছে ওরা এতটাই মানে ধরে নিয়েছিল। আপনি দেখেন আমরা যদি তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোও দেখি, যেখানে তাদের রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষ করে যারা বাংলাদেশে সার্ভ করেছে, প্রাক্তন কূটনীতিক যারা বা অনেক হাইলি রেসপেক্টেড, আমাদের মানে আমরা যাদেরকে অনেক সম্মান করি, এবং হুমায়ুন ভাইদের তো ওনারা কলিগই ছিলেন। তো ওনাদের কাছ থেকে যে ধরনের রিয়াকশনস গুলো আসছে এই সরকার বদলে পড়ে, মানে একটা এটা তাদের কমফর্ট জোনটা মনে হয় সরে গেছে, এবং একেবারেই তারা বারবার ওই নিরাপত্তার কথাটা বলছে। এবং হুম। আহ, উম, আহ, ওদের কথা হলো যে যেই নিরাপদ বাংলাদেশ থেকে ওরা অনিরাপদ ফিল করছে, সে কথাগুলোও তারা তোলার চেষ্টা করছে। এবং বাংলাদেশের ওদের ধারণা হচ্ছে যে বাংলাদেশ একেবারেই একাত্তরের জায়গা থেকে সরে গেছে, এবং বাংলাদেশে মৌলবাদী শক্তিদের একটা উত্থান ওরা দেখতে পারছে। তার জন্য আমার আমার কাছে মনে হয়েছিল এই ব্যাখ্যাটা প্রয়োজন বলেই আমি প্রথম দিকে আপনাকে ওই কথাটা বলেছিলাম। আহ এই জুলাই অভ্যুত্থানের পরে অনেক মানে ওই ছাত্র ছাত্রীরা বরঞ্চ মনে করছে, অনেকেই মনে করছে, আমি সবার কথা তো আর বলতে পারি না, আর হুম। জেনারেলাইজও করা যায় না, বাট ওভারঅল একটা তারা মনে করছে যে 71-এ কজটাকে বিট্রে করা হয়েছে। ইনফ্যাক্ট দেখেন এই কথাটা কিন্তু আমিও অনেকবার বলেছি আপনাদের। আপনি মানে আপনি বিভিন্ন চ্যানেলে ছিলেন বাংলাদেশে, তখনও আমি এই কথাটা বলতাম। আমার সাথে আই এম শিওর অ্যাম্বাসেডর হুমায়ুনও এই কথাটা বলতেন যে 71 তো মানে আমরা একটা জেনোসাইড ফেস করেছিলাম, ডেমোক্রেসির জন্য আমরা গণতন্ত্র চেয়েছিলাম। তো বাংলাদেশে যেই ভাবে একটা গভর্নেন্স ইস্যুস গুলো আসলো, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন বনাম গণতন্ত্র, এই এই ইয়েটা তো বাং আমাদের নিজেদের মধ্যে ছিল না, তাই না? হুম। এটা তো পাকিস্তানের ডিসকোর্স ছিল, ওয়েস্ট পাকিস্তানের ডিসকোর্স হুম। ছিল হুম। যে উন্নয়ন। আমরা তো গণতন্ত্র চেয়েছিলাম, এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক উপায়ে একটা ন্যায্যতার ভিত্তিতে বা সাম্যের ভিত্তিতে আমরা উন্নয়ন চেয়েছিলাম। এখানে তো আমরা একেবারে করাপশন দেখেছি, মানি লন্ডারিং দেখেছি, একনায়কতন্ত্র দেখেছি, মানে ইউ নেম ইট, আমরা দেখেছি জিনিসগুলো। তো সবকিছু মিলিয়ে সেটা কি আমরা বলবো যে কি আমরা একাত্তরের স্পিরিটটাকে ধরেছিলাম? তো আমার মনে হয় এই পাল্টা ন্যারেটিভ গুলো
আমাদের এবং আপনাদেরও এই বলছি, যারা সাংবাদিকতায় আছেন, যে এই যে ন্যারেটিভ গুলো আছে, এই মেসেজ গুলো আমাদের ভারতকে সব মানে স্পষ্টভাবে দেওয়া দরকার, দ্যাট হোয়াট ইজ আওয়ার ন্যারেটিভ। উন্নয়ন বনাম গণতন্ত্রের যে একটা বিষয় ছিল সেটি একটা স্পষ্ট জায়গায় পৌঁছে গিয়েছিল সেটা। এখন আবার যে বার্তাটা অনেকে এই এই কথাগুলোও বলার চেষ্টা করছেন বা বলছেন, সংস্কার বনাম গণতন্ত্র একটা বিষয় চলছে, এটাও কি আসলে চলছে নাকি এই বিষয়টার কোনো ভিত্তি নাই? দেখেন, এখন আপনি গণতন্ত্রকে কিভাবে ডিফাইন করবেন, তাই না? গণতন্ত্রের তো একটা শুধু ডেফিনেশন না, তাই না? এবং এই কথাটাও ঠিক যে আমরা যদি মানে গণ যে রাজনৈতিক দলগুলো আছে তারা কতটুকু ডেমোক্রেটিক, উই নিড টু সি দ্যাট। সেখানে কি যারা লোয়ার টায়ারে আছে, মিডল টায়ারে আছে, তাদের উঠে উঠে আসার সম্ভাবনা আছে কিনা, কিংবা এটা আবারও কি পরিবার কেন্দ্রিক হয়ে যাবে বা কিছু হুম। বিশেষ ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাবে? সেটাও তো একটা রাজনৈতিক দলের গণতন্ত্র, কতটুকু গণতন্ত্র আছে। আর্টিকেল 70 নিয়ে কনস্টিটিউশনে আমরা অনেক কথা বলেছি, যেখানে মানে যারা আহ রাজনৈতিক দলগুলোর সদস্যদের আহ তেমন মতামত দেওয়ার কোনো আহ হুম। সুযোগই নেই, না? এবং আমরা এই কথাটাও বলেছি যে ধরেন সাবস্টেনশিয়াল ইস্যুস গুলোতে না হয় ইয়ে থাকলো, একটা সিক্রেট ইয়ে ভোটিং এর মধ্যে আসলো। সো একই জিনিসের জাস্ট চেহারা পাল্টে গেল, তাহলে তো একটা, তাহলে মানে ওটা কি ঠিক কি গণতন্ত্র হবে? তো এটা বনাম বলবো না আমি। আমার মনে হয় যে আমাদের যথেষ্ট ফল্ট লাইন্স ছিল, দ্য ওয়ে হুম। থিংস ওয়ার মুভিং আহেড। মানে এটা ধরেন আওয়ামী লীগের আগে যখন বিএনপিও ছিল, তখনও অনেক যথেষ্ট ফল্ট লাইন্স ছিল। এবং রাজনীতি কিন্তু কখনো ফ্ললেস হয় না, ইটস হুম। অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। হুমান ভাই পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমার সাথে খুব বেশি ভালো জানেন। বাট এখানে অনেক ধরনের ক্ষমতার ব্যাপার থাকে। বাট সেই সেই যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সেটা তো আমরা কখনো দেখিনি। সো এগুলোর যদি ন্যূনতম যদি কোনো রিফর্ম না আসে বা পরিবর্তন না আসে, ইটস হুম। জাস্ট মানে তাহলে কি আমরা কি শুধু একটা পার্টি চেঞ্জ করে একটা পার্টি চাইবো, বা একই ব্যবস্থার মধ্যে থাকবো? কিছু তো হুম। আমাদেরকে কতগুলো জায়গায় জি। তো আমরা। ডক্টর মহসিন জি, একদম স্পষ্ট বিশ্লেষণ এবং খুবই যৌক্তিক কথা। একটা ন্যূনতম রিফর্ম যদি না আসে, কিন্তু সেই রিফর্মটা আসলে আসবে কি করে সেটি হয়তো আরেকটা আলোচনার জায়গা।